মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতে আমি বিনম্র চিত্তে গভীর মমতায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠতম সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু আজ সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শের সজীব উপস্থিতি বিদ্যমান আমাদের মননে, আমাদের চেতনায়, আমাদের অনুপ্রেরণায়, আমাদের শ্রদ্ধায়, আমাদের ভালোবাসায় অমর অক্ষয় হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের সকল স্তরে, আমাদের জাতীয় পতাকায়, জাতীয় সঙ্গীতে, শস্য ক্ষেতের দোল খাওয়া ফসলে, নদীর কলতানে, পাখির কুজনে সর্বত্রই তিনি আছেন এবং থাকবেন সূর্যের মতো দেদীপ্যমান। মাননীয় স্পিকার, 2020-21 অর্থবর্ষ সম্পর্ক বাজেটের উপর প্রাণবন্ত আলোচনার জন্য আমি মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন প্রতিটি বাজেটেই সরকারের উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সহ সরকারের আয় ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়ে থাকে। পরবর্তীতে বাজেট বাস্তবায়ন পর্যায়ে বিভিন্ন যৌক্তিক কারণে বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় প্রয়োজন হয়। এই বছরের প্রেক্ষাপটটি আমাদের সকলের জানা। মাননীয় স্পিকার, অপ্রত্যাশিত বৈশ্বিক অভিঘাত কোভিড-19-এর অর্থনৈতিক প্রভাব বিবেচনায় আমরা সম্পূরক বাজেটে রাজস্ব আয়, ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। জিডিপির লক্ষ্যমাত্র কমিয়ে 6.1% পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সর্বশেষ সামষ্টিক অর্থনীতির গতি দ্বারা তবে আমাদেরকে উৎসাহিত করে চলছে। মাননীয় স্পিকার, জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির হার তাই বর্ষান্তে 6.1%-এর উপর অর্জিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সেই অর্জনটি আমাদেরকে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশের উপরে জায়গা করে দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। মাননীয় স্পিকার, যে সকল আলোচনা তখন আমরা শুনেছি, হারুন রশিদ সাহেব তিনি বলেছেন পুঁজিবাজার বসে গেছে এবং তিনি অপ্রদর্শিত টাকা আবার সিস্টেমে যেভাবে চলছিল সেটাকে আবার নিয়ে আসার জন্য বলেছেন। আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করার জন্য তিনি বলেছেন। রুমিন ফারহানা মাননীয় সদস্য তিনি বলছেন ব্যাংকের ব্যাড ডেট কত, এই ব্যাড ডেটের পরিমাণটা জানানো দরকার। আর তার মতে শেয়ার বাজার শুয়ে গেছে। যখনই তার দৃষ্টিতে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার বসে যায়। আর তিনি বলেছেন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক লাইসেন্স দেওয়া হয়ে থাকে। খেলাফির বিরুদ্ধে তিনি বলেছেন দেশ হতে টাকা বাইরে পাচার হচ্ছে তিনি বলছেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের যে আজকে যে বিষয়, এই বিষয়ের উপর আমি পরে আসব। আমি প্রথমে কিছু তথ্য আমি সবাই জ্ঞাতার্থে দিচ্ছি। মাননীয় স্পিকার, গত 12 বছরে আমাদের তফসিলি ব্যাংকে ঋণের সুদ হার 12 ভাগ থেকে কমে এখন 7.3 ভাগ। 12.1 ভাগ ছিল ঋণের সুদ হার, এখন সেটা 7.3 ভাগ। 2005-06 সালে ব্যাংক এবং শাখা মিলে ছিল 6,425টি। এখন সেটা দ্বিগুণ বেড়ে, কারণ আমাদের চাহিদা বেড়ে গেছে, সেই জন্য আমাদের ব্যাংকের ব্রাঞ্চ আজকে গ্রামে গ্রামে আছে এবং সেই এখন সার্ভিস দিচ্ছে সবাইকে। দেশের জনগণ সার্ভিস পাচ্ছে, সেবা পাচ্ছে। এটা আমি মনে করি যে একটি ভালো উদ্যোগ। আর আমাদের এখানে ব্যাংক কতটা আছে, ব্রাঞ্চ কতটা আছে, এগুলো যদি আমি মাননীয় সদস্যকে বলবো, বিদেশের যে কোনো একটা ব্রাঞ্চের ব্যালেন্স শিট দেখেন, তাদের ফিক্সড অ্যাসেটস কত, কারেন্ট অ্যাসেটস কত, তাদের টোটাল যদি ওখানে অ্যাসেটসের পরিমাণ দেখেন তাহলে দেখতে পাবেন আমাদের সবগুলো মিলে যা তার একটা ব্যাংকেই তার চেয়ে বেশি। এখন তিনি বলছেন টাকা নিয়ে খেলাপি হয়ে যায়। খেলাপি পরিমাণ 2006 সালে খেলাপি ঋণের হার ছিল 13.2%, সেখান থেকে এখন কমে 8.0% নেমে এসছে। তিনি ব্যাড ডেট সম্বন্ধে আবার জানতে চেয়েছেন।
তো ব্যাড ডেট সম্বন্ধে জানতে চাইলে আমাদের জানতে হবে আমাদের টোটাল লোন আউটস্ট্যান্ডিং কত। আমাদের 2006 সালে ব্যাংকের আউটস্ট্যান্ডিং লোনের পরিমাণ ছিল 1,52,000 কোটি টাকা, যা এখন 8 গুণ বৃদ্ধি পেয়ে 11,87,000 কোটি টাকা হয়েছে। মাননীয় সদস্য মিস্টার হারুন এবং আরো হ্যাঁ ঠিক আছে। তো এখন তিনি বলছেন যে কালো টাকা না, কালো টাকা সাদা করা যাবে না। হারুন সাহেব বলছেন কালো টাকা সাদা করা যাবে না, তবে অপ্রদর্শিত টাকা সাদা করলে অপ্রদর্শিত টাকা সিস্টেমে আনলে কোনো আপত্তি নেই। এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন, কাজী ফিরোজ সাহেবও তিনি ব্যাখ্যা দিয়েছেন কিভাবে অপ্রদর্শিত টাকা আর কালো টাকার মাঝে তফাৎটা কি, কেন হয়। তিনি বলেছেন সিস্টেমের কারণে এগুলো সৃষ্টি হয়, এবং এগুলো যদি কোনো সিস্টেমে নিয়ে আসা হয় তাহলে এর কোনো অপরাধ নয়, এবং এটা আনএক্সেপ্টেবল না, ঠিক এটা অ্যাকসেপ্টেবল, দিস ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। এখন পুঁজিবাজারের সম্বন্ধে বলছেন সবাই, খালি রসনারায়ণ মাননীয় সদস্য তিনি বাদ দিয়ে বাকি সবাই বলছেন যে পুঁজিবাজার আজকে দুরবস্থা। এখন আমরা যদি ডাটা দেখি, আমরা দেখি পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন 1,04,000 কোটি টাকা থেকে আজকে 5 গুণ বেড়ে 5,03,000 কোটি টাকা এখন দাঁড়িয়েছে। এখন পুঁজিবাজারে গড় লেনদেন ছিল, আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি এই সরকার, দৈনিক 28 কোটি টাকা, যা এখন 30 গুণ বেড়ে 910 কোটি টাকা হয়েছে। তাহলে পুঁজিবাজারটা বসে গেল কেমন করে জানলাম, আমি বুঝতে পারছি না পুঁজিবাজার কেমন করে বসে গেল। এইভাবে আসলে পুঁজিবাজার হয়তো আমাদের লেনদেন নাই, হয়তো পুঁজিবাজার সম্বন্ধে হয়তো তথ্য রাখেন না, সেই জন্য এমনটা বলছেন। তো আমি মাননীয় স্পিকার, আমার বক্তব্যটি হলো আজকে আমরা যে মঞ্জুর দাবিটি দাবি করছি 6টা চলমান প্রকল্প নিয়ে, এই 6টি চলমান প্রকল্প নিয়ে কোনো সদস্য কোনো আপত্তি করার নাই, এবং এখানে যে কোনো অনিয়ম আছে, বিশৃঙ্খল অবস্থা আছে, ব্যত্যয় আছে, এগুলো নিয়ে কেউ কোনো কিছু কথা বলার নাই। সুতরাং আমি মনে করি যে আমরা যে দাবিটি নিয়ে আসছি এটা অত্যন্ত প্রয়োজন, এবং এখানে 33 লক্ষ মানুষ সরাসরি উপকারভোগী, তাদের জন্য আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা দরকার মাননীয় স্পিকার। তো আমি আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে আমি একটা কথা আমাদের এশিওর করতে পারি, সেটা হচ্ছে এই দেশের মানুষের অনেক কষ্টের অর্জিত টাকা, এগুলা চলে যাবে সিস্টেমের বাইরে, বিদেশে যদি চলে যায়, আপনাদের যেমনি লাগে ঠিক তেমনিভাবে আমারও লাগে। আমি কোনো জায়গায় কোনোভাবে কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খল অবস্থা এবং দুর্নীতি, আমি সবসময় এর বিরুদ্ধে। আমি চাই, আমরা সবাই চাই, আমাদের সরকারও দাবি করে যে আমাদের এগুলো বন্ধ করতে হবে, এবং এগুলো কিন্তু বন্ধ হচ্ছে। আগে যে অবস্থা ছিল আজকে সেই অবস্থা নাই। আগে যেরকম প্রতিনিয়ত আমরা দেখতে পেতাম সিমেন্ট আসে, সিমেন্টের নাম করে বালি চলে আসে, এবং বিভিন্ন জিনিস একটা নাম করে একটা চলে আসতো, এবং আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং যে পরিমাণ ছিল সেগুলো এখন আর নাই, সেগুলো একদম বন্ধ হয়ে গেছে আমি বলবো না, কিন্তু আর এখন এগুলো পত্রপত্রিকা আমরা দেখতে পাই না। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করবো এইভাবে যে আগামী 6 মাস থেকে 12 মাসের মাঝে আপনারা 15টি আইন এই মহান জাতীয় সংসদে দেখতে পাবেন, যে এইগুলো বন্ধ করার জন্য। আমি নিজে জানি যে কিভাবে এগুলো হয়, কেমন করে হয়, কারা করে সেটা আমি জানি না, কিন্তু সিস্টেমটা যে আছে, সিস্টেমগুলোর ইনএফিশিয়েন্ট সিস্টেমের কারণে, ইনএফেক্টিভ ম্যানেজমেন্টের কারণে এগুলো হয়, এগুলো বন্ধ করতে হবে। এই সংস্কারমুখী পদক্ষেপ নিয়ে আমরা এই কাজগুলো করব। আমরা নতুন নতুন আইন তৈরি করব, আমরা যাতে করে ব্যাংক এবং আমার আর্থিক প্রতিষ্ঠান বিভাগগুলো সবগুলা সাবলীলভাবে এবং একটা দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দেব, সেটা আমি আশ্বস্ত করছি আমাদেরকে। তো আমি আপনাদের সাথে একমত, এখানে কোনো রকম টলারেন্স নাই,
এখানে টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স। টাকা টাকা দেশে আসে, আমরা কিন্তু বলেন নাই, টাকা এখন দেশে আসে, শুধু বিদেশে যাচ্ছে টাকা। আমরা বলছেন কারণে তো আমি জানি না, আমার কাছে সেই লিস্ট নাই। আমি আমাদের কাছে সংসদে আরো একদিন বলেছিলাম, যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন, নামগুলো যদি আমাদের দেন মেহরবানি করে। এটা তো আপনারাও সংসদে আছেন, শুধু আমরা আমার মতো আপনাদের দায়িত্ব আছে, সেই কাজটি যদি আমরা করেন তাহলে আমাদের সহজ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আপনারা এখনও জানেন যে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও অসংখ্য যারা এই সমস্ত কাজ করেছেন, আমি অসংখ্য বলবো না, অনেকেই এখনো জেলে আছে। এখন কিন্তু সেগুলো কিন্তু বিচার আচার হচ্ছে। আগে যেরকম একদম ঢালাওভাবে চলে যেত সেই রকম নাই। আমরা এই বছর শুধু রিমিটেন্স খাতে আমরা আপনার $7 বিলিয়ন এক বছর আমরা বিদেশ থেকে পাচ্ছি। আমাদের বিদেশি যে সমস্ত প্রবাসী ভাইরা বিদেশে চাকরি করেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, তারাই তাদের প্রেরিত অর্থ আমাদের গত বছর ছিল $18 বিলিয়ন, এই বছর হচ্ছে $25 বিলিয়ন, $25 বিলিয়ন, $7 বিলিয়ন। এটা এক বছরের মাঝে এটার বেড়ে যাওয়াটা এটা একটা অসাধারণ ব্যাপার। তো আমি মনে করি যে এই দেশের প্রতি মানুষের ঠিকই বিশ্বাস আছে, আস্থা আছে, এবং আছে বলেই তারা টাকা বিদেশ থেকে দেশে নিয়ে আসতেছে। তো আমি আর কথা বলবো মাননীয় স্পিকার, আমি যে দাবিটি করেছি আমি মাননীয় সদস্যদের সবাইকে বলবো দাবিটা তারা তাদের খাটাই প্রস্তাব উত্থাপন করে তুলে নিয়ে যাক, আর আমাদেরকে এই প্রকল্প 6টি বাস্তবায়নের জন্য সুযোগ করে দেন। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।